ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদেরকে টাইপস অফ প্রিপোজিশনের উপর তোমাদের ক্লাস প্রেজেন্ট করছি। সবাই এনজয় করো। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউ ইন মাই অনলাইন ক্লাস। আমি এসমার্সের জীবনটুকু সবাইকে বরাবরের মতোই আমি তোমাদেরকে গ্রামার ক্লাস প্রেজেন্ট করছি। আমি ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে থাকি খুব নিয়মিত। তোমাদেরকে ইউটিউবে টুকু স্যার নামে ইউটিউবে সার্চ দিলে তোমরা সব গ্রামারগুলো পেয়ে যাবে। তো এটা আসলে একদম এইচএসসি লেভেল থেকে শুরু করে অ্যাডমিশন, বিসিএস বা জব প্রিপারেশন সবার জন্যই এই কমন গ্রামার টপিক নিয়ে আমি আলোচনা করছি দীর্ঘদিন ধরে। তো কাজেই আমি সবাইকে পার্সোনাল স্পিচের বিস্তারিত আলোচনা করেছি। এখন টাইপস অফ পার্সোনাল স্পিচ নিয়ে সবগুলো আলোচনা হয়েছে প্রায়, শুধুমাত্র প্রেপোজিশনটা বাদ ছিল। প্রেপোজিশন টাইপস অফ প্রেপোজিশনটা নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিল করছি। এনজয় দ্য ক্লাস উইথ মি। দেখো, খেয়াল করো, প্রেপোজিশন। তো প্রেপোজিশন কাকে বলে আমি একটু রাফ করে রাখি তোমাদেরকে। প্রেপোজিশন, তাই না? প্রেপোজিশনের পরে সাধারণত নাউন বা প্রোনাউন, অথবা প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, অথবা প্রেপোজিশনের পরে ফ্রেজ যুক্ত হয়। তাহলে একটু ভালো করে খেয়াল করো, যে ওয়ার্ডটা, ধরো প্রেপোজিশন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা নাউন, প্রোনাউন, ভার্বের সাথে আইএনজি বা ফ্রেজ, আর ভার্বের সাথে আইএনজি হলে তাকে নাউন বলা যায়, বা ফ্রেজকেও নাউন ফ্রেজ বা নাউনই বলা যায়। অর্থাৎ এখানে গ্রামারে কিন্তু সব গ্রামারিয়ানরা বলেছেন যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ড বা পার্সোনাল স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রেপোজিশন। আবার বলো, যে ওয়ার্ডটা নাউন, প্রোনাউন, আইএনজি বা ফ্রেজ, অর্থাৎ নাউন প্রোনাউন ছাড়া ভার্বের সাথে আইএনজি বা ফ্রেজ, এটা কিন্তু বিস্তারিত বলা নাই, কিন্তু আমি তোমাদেরকে বলি যে ওটা আসলে এর মধ্যেই ইমপ্লিসিটলি বলা আছে যে ভার্বের সাথে আইএনজি হলেও সেটা জেরান্ডের কাজ করে, আর জেরান্ড মানে সেটা নাউন। তারপরে ফ্রেজ, সেটাও নাউন। ফ্রেজ যদি নাউন ফ্রেজ বা ফ্রেজকে যুক্ত করলে সেটা নাউনের পর্যায়ে পাবে। সেই কারণে এটাকে একসাথে বলা হয় যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের সাথে পদের অন্যান্য বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রেপোজিশন। ক্লিয়ার? আচ্ছা, আমি আজকে প্রেপোজিশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শুধু প্রেপোজিশনটা কি সেটা তোমাদেরকে একটু সংক্ষেপে দেখানো। তো লেটস গো টু আওয়ার টাইপস অফ প্রেপোজিশন টুডে। তাহলে টাইপস অফ প্রেপোজিশন আমি একটু লিখে রেখেছি ফর ইওর গ্রেটার শেক। দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি এখানে লেফট হ্যান্ড কর্নারে লিখে রেখেছি। টাইপস অফ প্রেপোজিশন ইউজুয়ালি আমরা জানি যে 6 টাইপস, তাই না? আমি এটা পেয়েছি 7 টাইপস। তাহলে এটা আমার, from my perspective, I would like to let you know that it is of 7 kinds. খেয়াল করো, প্রেপোজিশন টাইপস নিয়ে আলোচনা করছি। প্রেপোজিশন নিয়ে কেউ কেউ বলেন 6 প্রকার, তাই না? আসলে 6 প্রকার। আবার ইচ্ছা করলে আরেকটু ওটাকে এক্সটেন্ড করে আমি বলতে পারি 7 প্রকার। তাহলে আমি আমার কনসেপ্ট থেকে তোমাদেরকে প্রেপোজিশন ইজ অফ 7 টাইপস, 7 কাইন্ডস। তাহলে 7 প্রকার, তাই না? এই 7 প্রকার পার্সোনাল স্পিচকে আমি একটু লিখে রেখেছি ফ্রম মাই অ্যাঙ্গেল। তোমরা একটু ভালো করে ফলো করো। তারপর প্রথমটাকে বলা হয় সিম্পল প্রেপোজিশন। সিম্পল প্রেপোজিশন অর সিঙ্গেল প্রেপোজিশন। তাহলে সিম্পল বা সিঙ্গেল প্রেপোজিশনটা গঠিত হয় একটা ইউনিট নিয়ে, অর্থাৎ যে প্রেপোজিশনটা একবারে উচ্চারিত হয়, একটা মনোসিলেবল বা একটা সিলেবল যোগে গঠিত হয় তাকে বলা হয় সিম্পল প্রেপোজিশন বা সিঙ্গেল প্রেপোজিশন। একটু মজা করে বলি ব্যাচেলর প্রেপোজিশন, তাই না? আসলে ব্যাচেলর প্রেপোজিশন বলে কোনো কথা নেই। অর্থাৎ যে একা একা থাকে যে প্রেপোজিশনটা, সেটা বলা হয় সিম্পল প্রেপোজিশন বা সিঙ্গেল প্রেপোজিশন। সেই কারণে আমি একটু মজা করে বলছি ব্যাচেলর প্রেপোজিশন। ফর এক্সাম্পল, ইন, অন, টু, ফর, বাই, তাই না? আপ, তাহলে এটসেট্রা। তাহলে এগুলো দেখো একা একা, তাই না? এটা সম্পূর্ণ একা একা গঠিত হয়েছে এবং একা একা আছে। একটা সিঙ্গেল ইউনিট বা সিঙ্গেল মনোসিলেবল নিয়ে গঠিত হয়েছে, একে বলা হয় সিঙ্গেল প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন। আচ্ছা, এবার আমি চলে যাই তোমাদের কাছে ডাবল বা কাপল প্রিপোজিশন। কাপল প্রিপোজিশন বলতে কিছু নাই, এটা জাস্ট আমি তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য লিখেছি। ডাবল প্রিপোজিশন হচ্ছে যখন এই দুটো প্রিপোজিশন একসাথে একটা ইউনিট গঠন করে। ফর এক্সাম্পল, ইন যোগ টু ইকুয়াল টু ইনটু। তাহলে ইনের মধ্যে, ইনটুর মধ্যে আছে ইন প্লাস টু, তাই না? ইনটু। আমি যদি বলি যে উইদিন, তাহলে উইথ প্লাস ইন, তাই না? উইথ প্লাস ইন ইকুয়াল টু উইদিন, তাই না?
তাহলে খেয়াল করো বিষয়টা যে দুইটা প্রিপোজিশন যখন ইন যোগ টু মিলে ইনটু হলো, উইথ যোগ ইন নিয়ে উইদিন হলো, তাই না? সেরকম আপন যদি বলি, তাহলে আমি যদি বলি আপন, UPON, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আপ যোগ অন, তার দুইটা প্রিপোজিশন যখন একসাথে হলো তাকে বলা হয় ডাবল প্রিপোজিশন, অর্থাৎ যাকে বলা হয় আনম্যারিড প্রিপোজিশন, তাই কি না? যখন দুইটা একসাথে হলো, অথবা একে বলা হয় কাপল প্রিপোজিশন, তাই না? আসলে কাপল বা ম্যারিড প্রিপোজিশন বলে কিছু নাই। ডাবল প্রিপোজিশনকে আমি একটু মজা করে তোমাদেরকে মনে রাখার সাথে আমি বললাম যে সেটা কাপল প্রিপোজিশন, অর্থাৎ দুইটা প্রিপোজিশন যখন একসাথে যুক্ত হয় তাকে বলা হয় ডাবল প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে আমি এবার 3 নম্বর বলছি কম্পাউন্ড প্রিপোজিশন। যখন দুইয়ের অধিক প্রিপোজিশন, আবার খেয়াল করো, যখন দুইয়ের অধিক প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে কম্পাউন্ড প্রিপোজিশনটা আরেকটু মজা করে বলতে গেলে এটা হচ্ছে অনেকখানি ফ্যামিলি প্রিপোজিশন, তাই না? যে প্রিপোজিশন মানে কি ডাবল হওয়ার পরে বাচ্চা কাচ্চা সহ তৈরি হলো, তাই না? দুইয়ের অধিক হলো, তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন কম্পাউন্ড প্রিপোজিশন আমি যদি বলি অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে কি থাকে? অন যোগ বাই যোগ আউট, তাই না? আমি যদি বলি যে অ্যারাউন্ড, তাই না? অন যোগ বাই যোগ রাউন্ড, তাই না? তাহলে অ্যাবাউট, অ্যারাউন্ড, এগুলোকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। বা আমি বললাম যে দুইয়ের অধিক প্রিপোজিশন যখন একসাথে গঠিত হয় তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। এরপরে ডিটাচ প্রিপোজিশন। ডিটাচ প্রিপোজিশন মানে হচ্ছে বিচ্ছিন্ন, তাই না? ডিটাচ মানে হচ্ছে বিচ্ছিন্ন। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বাংলা লিখে দিই। সিম্পল প্রিপোজিশন মানে একক, সিঙ্গেল, তাই না? ডাবল মানে দুই। কম্পাউন্ড মানে হচ্ছে দুই অধিক, তার মানে যৌগ, তাই না? যৌগিক, কয়েকটা মিলে একসাথে। ডিটাচ মানে হচ্ছে বিচ্ছিন্ন, তাই না? বিচ্ছিন্ন। আচ্ছা, বিচ্ছিন্ন প্রিপোজিশন মানে সেপারেটেড, যাকে আমি একটু মজা করে বলতে পারি ডিভোর্স প্রিপোজিশন। অর্থাৎ যে প্রিপোজিশনটা নির্দিষ্ট জায়গা ছেড়ে মন খারাপ করে একদম শেষে অবস্থান করছে, একদম সবার চেয়ে আলাদা ভাবে সবচেয়ে শেষে গিয়ে আশ্রয় নিচ্ছে, তাকে বলা হয় ডিটাচ প্রিপোজিশন। আমি একটু ডিটাচ নিয়ে আলোচনা করি। যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, কারণ এটা বাক্যের প্রয়োগ ছাড়া বোঝানো যাবে না। তাহলে দেখো তো এখানে অ্যাবাউট হোয়াট অ্যাবাউট অথবা অ্যাবাউট হোয়াট না হয়ে এই অ্যাবাউটটা বাক্যের একদম শেষে, অর্থাৎ যে প্রিপোজিশনটা বাক্যের শেষে গিয়ে প্রশ্নবোধক তৈরি করে সেই প্রিপোজিশনটাকে বলা হয় ডিটাচ প্রিপোজিশন বা আইসোলেটেড প্রিপোজিশন, তাই না? ডিটাচ প্রিপোজিশন আমি এখানে আইসোলেটেড, আমি একটু মজা করে বললাম ডিভোর্স প্রিপোজিশন, তাই না? আমি যে বলি এখানে হোয়াট মেন লিভ বাই, মানুষ কি নিয়ে বাঁচে, তাই না? অথবা লিভ অন, তাই না? আচ্ছা, তাহলে বলো তো, অথবা লিভ উইথ, তাই না? তাই দেখো, খেয়াল করো, এখানে প্রশ্নবোধক তৈরি করছে আর ওদিকে প্রিপোজিশনটা একদম বাক্যের শেষে চলে যাচ্ছে, তাকে বলা হয় ডিটাচ প্রিপোজিশন। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পয়েন্ট, তাই না? তোমরা তাহলে ডিটাচ প্রিপোজিশন পেয়ে গেছো। আমি এবার ডিটাচ প্রিপোজিশনের পরে, অর্থাৎ যে প্রিপোজিশনটা প্রশ্নবোধক তৈরি করে এবং বাক্যের শেষে চলে যায়, বাক্যের শেষে কি আশ্রয় নেয় যে প্রিপোজিশন, তাকে বলা হয় ডিটাচ প্রিপোজিশন। আর একটু বলি, যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, দেখো অ্যাবাউটটা একদম শেষে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে বাক্যের শেষে এবং প্রশ্নবোধক তৈরি করছে, প্রশ্নবোধকের আগে দিয়ে অবস্থান করছে, অর্থাৎ বাক্যের শেষে যখন অবস্থান করছে তাকে বলা হয় ডিটাচ প্রিপোজিশন। হোয়াট মেন লিভ বাই, খেয়াল করো, প্রশ্নবোধক এবং বাক্যের শেষে হচ্ছে বাই চলে গেল, বাইয়ের পরে কিন্তু আর কিছুই নেই। অন, উইথ, এগুলো সবই হলো ডিটাচ প্রিপোজিশন। এবার যাও ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনটা হচ্ছে যে প্রিপোজিশনের এ পাশে প্রিপোজিশন, এ পাশে ওয়ার্ড, একটা ওয়ার্ড এবং ও পাশে প্রিপোজিশন, অর্থাৎ দুই পাশে দুইটা প্রিপোজিশন, মাঝখানে একটা ওয়ার্ড, একে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। ফর এক্সাম্পল, in search of, instead of, তাই না? তারপর by dint of, তাহলে বলো তো, এ পাশেও ইন, দেখো এ পাশে প্রিপোজিশন, ও পাশে প্রিপোজিশন, মাঝখানে একটা ওয়ার্ড, তাহলে in search of, in view of, instead of, in by dint of, তাই না? with a view to, এগুলো এ পাশে ও পাশে
অর্থাৎ কয়েকটা প্রেপোজিশন এ পাশে পাশে দুই পাশে দুইটা প্রেপোজিশন মাঝখানে একটা ওয়ার্ড নিয়ে গঠিত হয়, সেটা বলা হয় ফ্রেজ প্রেপোজিশন। আই থিঙ্ক ফ্রেজ প্রেপোজিশন ইজ ক্লিয়ার টু ইউ। তাহলে এরপরে ফ্রেজ প্রেপোজিশনের পরে দেখো তোমরা পার্টিসিপল বা জেরান্ড প্রেপোজিশন, অর্থাৎ যে প্রেপোজিশনটা ভার্বের আইএনজি যুক্ত হয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে প্রেপোজিশনটা গঠিত হয় তাকে বলা হয় পার্টিসিপল বা জেরান্ড প্রেপোজিশন। ফর এক্সাম্পল, আই নো নাথিং রিগার্ডিং ইট। আমি এটা সম্পর্কে কিছুই জানি না। খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই খেয়াল করো, এখানে রিগার্ডিং মানে রিগার্ডের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাবাউটের মতো কাজ করছে। দেখো আইএনজি, কিন্তু আসলে এটা আইএনজি মানে ভার্বের আইএনজি না, এটা হচ্ছে প্রেপোজিশন। অর্থাৎ যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাবাউটের মতো কাজ করে বা প্রেপোজিশনের মতো কাজ করে তাকে বলা হয় জেরান্ড প্রেপোজিশন বা পার্টিসিপল প্রেপোজিশন। আই নো নাথিং রিগার্ডিং দ্য ফ্যাক্ট অথবা রিগার্ডিং ইট, তাই না? আই থিঙ্ক ইউ আর কোয়াইট ক্লিয়ার, তাই না? আর ডিসগাইজ প্রেপোজিশনটা আমি তার আগে দেখাই। আচ্ছা, একটু খেয়াল করো যে আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, তাই না? আই নো নাথিং এভাবে ডিউরিং হতে পারে, ডিউরিং হতে পারে, তাই না? রেসপেক্টিং হতে পারে, রেসপেক্টিং হতে পারে, তাই না? তাহলে যখন এই রিগার্ডিং, কনসার্নিং, ডিউরিং, রেসপেক্টিং এগুলো যখন প্রেপোজিশন হিসেবে কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। তাহলে পার্টিসিপল প্রেপোজিশন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সাধারণত আইএনজি হয়ে যখন এটা প্রেপোজিশনের মতো কাজ করবে, যেমন আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার অথবা রিগার্ডিং ইট। রিগার্ডিং, এখানে রিগার্ডিং মানে অ্যাবাউট ইট, কনসার্নিং মানে অ্যাবাউট ইট, ডিউরিং মানে সময়, তাই না? রেসপেক্টিং মানে অ্যাবাউট। তো এইরকম যখন আইএনজি যুক্ত হয়ে প্রেপোজিশনের মতো কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন বা জেরান্ড প্রেপোজিশনও কখনো বলা হয়। আচ্ছা, তাহলে তোমরা এরপর লাস্ট প্রেপোজিশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিসগাইজ প্রেপোজিশন। ডিসগাইজ মানে হচ্ছে শব্দ বেশি। আছে ফ্রেজ প্রেপোজিশন হচ্ছে, ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ অর্থাৎ একাধিক শব্দ, একাধিক ফ্রেজ, একাধিক ফ্রেজ যখন একটা শব্দ গুচ্ছের মতো তৈরি করে তাকে বলা হয় ফ্রেজ প্রেপোজিশন। পার্টিসিপল মানে হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি, তাই না? পার্টিসিপল মানে পার্টিসিপল। আচ্ছা, ডিসগাইজ মানে ছদ্মবেশী, ছদ্মবেশী। ছদ্মবেশী যখন ছদ্মবেশ ধারণ করে থাকে, তাই না? যে প্রেপোজিশন ছদ্মবেশ ধারণ করে থাকে তাকে বলা হয় ছদ্মবেশী প্রেপোজিশন বা এটা বলা ডিসগাইজ প্রেপোজিশন। আমি তোমাদেরকে এখানে একটা উদাহরণ দিই। যেমন আমি যদি বলি, এখানে লিখি যে রাইস ইজ 50 টাকা, 50 টাকা এ কেজি। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ মানে এখানে পার। এই পার শব্দটা প্রতি কেজি, তাই না? পার কেজি, এই পার শব্দটা কিলোগ্রাম এই নাউনের সাথে বাক্যের অন্য পদের সম্পর্ক স্থাপন করছে, তাকে বলা হয় প্রিপোজিশন। কিন্তু এই পার শব্দটা প্রিপোজিশন হলে এটা কি এটা কার ছদ্মবেশ ধারণ করেছে? এ। আর যখন এর ছদ্মবেশ ধারণ করে আছে, এটা পারের ছদ্মবেশ ধারণ করে আছে, তাকে বলা হয় ছদ্মবেশী প্রিপোজিশন বা ডিসগাইজ প্রিপোজিশন। আরেকটা লিখি আমি, হি ওয়েন্ট এ হান্টিং, এ হান্টিং। তোমরা আমার সাথে একমত, এটা হচ্ছে অনের ছদ্মবেশ ধারণ করে আছে, তাই না? তাহলে যখন ছদ্মবেশ ধারণ করেছে এ, তখন সেটা হচ্ছে মানে অনের ছদ্মবেশ ধারণ করে আছে, একে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। আরেকটা লিখি, হি ওয়েন্ট এ হান্টিং লিখলাম, তাই না? রাইস 50 টাকা এ কেজি। ইট ইজ 7 o'clock। খেয়াল করো সবাই, ইট ইজ 7 o'clock। তাহলে এখানে ও মানে হচ্ছে অফ, তাহলে অফের ছদ্মবেশ ধারণ করে আছে ও, এই ওকে বলা হবে ছদ্মবেশী প্রিপোজিশন বা ডিসগাইজ প্রিপোজিশন। তাহলে আমার মনে হয় যে তোমাদের কাছে ক্লিয়ার যে টাইপস অফ প্রিপোজিশনটা। প্রিপোজিশনটা আসলে কেউ বলে 6 প্রকার, কিন্তু আমি আসলে 7 প্রকার তোমাদেরকে দেখালাম। তো আশা করি এর মধ্যে তোমাদের বোঝার ব্যাপারটা একেবারে ক্লিয়ার, এবং কেন সেটা আমি একটু বাংলাও লিখে দিলাম, সো দ্যাট ইউ ক্যান গ্রাস্প ইট ফেয়ারলি ওয়েল। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, এন্ড ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের মানে এই টাইপস অফ প্রিপোজিশন গুরুত্বপূর্ণ যে কোনো মানে কম্পিটিশনের জন্য। তো ফর ইউর গ্রেটার শেক অফ কম্পিটিশন মাস্ট অ্যাডাপ্ট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।